এদিকে আস্থাহীনতার কারণেই বেগম জিয়ার চিকিৎসা নিয়ে আদালতে যেতে চায় না বিএনপি। দলটির আইনজীবী নেতাদের দাবি, আদালতও সরকারের নিয়ন্ত্রণে, তাই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন তারা। এজন্য যে কোনো শর্ত মানতে প্রস্তুত তারা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে আন্দোলন করছে বিএনপি। সরকারের কাছেও মানবিক আবেদন জানিয়ে আসছে তারা, কিন্তু আদালতের পথে হাঁটছে না। প্রায় ৩ বছর ধরে দণ্ড হওয়া ২ মামলায় খালাস চেয়ে করা আপিল পড়ে আছে সুপ্রিম কোর্টে। এতদিন তারা শুনানির উদ্যোগও নেয়নি। অনেকে বলছেন এই ২ আপিল নিষ্পত্তি হলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, আদালতে সরকারের হস্তক্ষেপ রয়েছে, এছাড়া অতীত অভিজ্ঞতাও ভালো নয়। সেই কারণে এখনই আদালতে যেতে চান না তারা। বেগম খালেদার চিকিৎসার জন্য আমরা আবেদন করেছিলাম, তার মুক্তি চেয়েছিলাম, জামিন চেয়েছিলাম। আদালতে সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব কীভাবে বিরোধিতা করলেন সরকারের পক্ষ থেকে জামিনের। সরকার তো এখানে কোঅপারেট করে না, প্রচণ্ড বিরোধিতা করে। আর আদালতের ক্ষমতা আছে নাকি আমাদের সরকার বাইরে যাওয়ার? অনড় অবস্থান থেকে সরে এসে যে কোনো শর্তে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ারও অনুরোধ জানিয়েছেন দলটির আইনজীবী নেতারা। সরকারের এই অনড় মনোভাব পরিবর্তন করে সরকার, যেহেতু তাকে আইনে ক্ষমতা দেওয়া রয়েছে, যেভাবেই বলুক না কেন সেই ক্ষমতা এক্সারসাইজ করে তাকে বিদেশে পাঠাবার ব্যবস্থা করবেন। শর্ত দিতে পারে যে তার শুধু চিকিৎসা করবে, চিকিৎসা বাংলাদেশ ফিরে আসবে এবং তাকে মান্থলি রিপোর্ট দিতে হবে বা 15 দিন পর রিপোর্ট দিতে হবে কোথায় চিকিৎসা করছে, কি করছে বুঝতে পারে। 2 দফায় 78 দিন হাসপাতালে থাকার পর গত 13 নভেম্বর 3য় দফায় হাসপাতালে ভর্তি হন সাবেক এই প্রধানমন্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সোনার বাংলা গড়তে দেশের সব পক্ষের মধ্যে বৃহত্তর ঐক্য কামনা করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে আয়োজিত বিশেষ আলোচনায় একথা বলেন রাষ্ট্রপতি। আলোচনার সূচনা পর্বে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জ্ঞান নির্ভর সমৃদ্ধ দেশ গড়ে তুলতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। চলতি বছরে স্বাধীনতার 50 বছর উদযাপন করছে জাতি। সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয় নানা আনুষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জাতীয় সংসদেও আয়োজিত হল বিশেষ আলোচনা পর্ব। বুধবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ উপলক্ষে ভাষণ দিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রেওয়াজ মাফিক জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংসদ কক্ষে তাকে অভিবাদন জানান উপস্থিত সরকারি ও বিরোধী দলের আইন প্রণেতারা। মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দিয়েছে। আলোচনার সূচনা পর্বে স্মারক বক্তব্য রাখেন আব্দুল হামিদ। তিনি বলেন, অগ্রগতির ধারা বজায় রেখে এখন সময় সুশাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেয়ার। অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং কিছু কিছু সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের চেয়ে এগিয়ে রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং অংশীজনদের সমন্বিতভাবে কাজ করে যেতে হবে। বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, শহীদদের ঋণ শোধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। রাজনৈতিক দলসমূহকে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। দল ও মত পথের পার্থক্য বলে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি। রাষ্ট্রপতির বক্তব্যের পর সংসদীয় রীতি মাফিক কার্যপ্রণালী বিধির 147 ধারা অনুযায়ী সুবর্ণ জয়ন্তীর ওপর আলোচনার প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আজকে যে সম্মানজনক অবস্থানে আসতে আমাদের 50 বছর পূর্তিতে আমরা যে জায়গায় আসতে পেরেছি, সেই জায়গায় আমরা স্বাধীনতার 10 বছরের মধ্যে পৌঁছে যেতে পারতাম যদি জাতির পিতা বেঁচে থাকত। ভবিষ্যতের জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠার জন্য জাতিকে প্রস্তুত করে তোলা হচ্ছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাঙালি জাতিকে
উন্নত, সমৃদ্ধ, আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে আমরা উন্নীত করতে চাই। ইনশাআল্লাহ সেই সোনার বাংলা আমরা গড়তে পারবো। সব ষড়যন্ত্র আর চ্যালেঞ্জ মোকাবিলা করে সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর, দৃঢ় কণ্ঠে জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, বারবার ভোট দিয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে সংসদ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। যারা নির্বাচনকালীন কর্মকাণ্ড চালাতে পারেন না, তাদের মধ্যে MP থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত আছেন, তারা কখনো এলাকায় থাকতে পারবেন না। আচরণবিধি প্রতিপালন করার জন্য ম্যাজিস্ট্রেট যেন তৎপর থাকে, তারা যেন সজাগ থাকে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন। কোনো MP তারা যদি গিয়ে থাকেন, সেগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের চিঠির পরিপ্রেক্ষিতে তাদেরকে চলে যেতে হয়, এবং যদি না যায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আগে যেরকম আইনগত ব্যবস্থা নিয়েছি, মামলা পর্যন্ত করা যায়, ফৌজদারি মামলা, সেটা আমরা আগে করেছি এবং এখনও তা করব। মাত্র 7 দিনের জন্য কেনা হচ্ছে প্রায় 550 কোটি টাকার ট্যাব। 2 দফা ফিরিয়ে দেওয়ার পর আবারও প্রস্তাব দিয়েছে পরিসংখ্যান ব্যুরো। এক্ষেত্রে পরিকল্পনার প্রতিমন্ত্রীর দেয়া পর্যালোচনাকেও আমলে নেয়নি সরকারি সংস্থাটি। প্রতিমন্ত্রী বলছেন, সংশোধিত দরপত্রে গড়মিল নিয়ে জানতে চিঠি পাঠানো হলেও তার জবাব দেয়নি BBS। এরপর সংস্থাটির দাবি, নিয়ম বহির্ভূত কিছুই রাখা হয়নি ক্রয় প্রস্তাবটিতে। জুবায়ের ফয়সালের রিপোর্ট। মাত্র একটি ক্রয় প্রস্তাব নিয়েই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যার নেপথ্যে জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের জন্য 537 কোটি টাকার 4 লাখ ট্যাব ক্রয়। এর আগে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতাকে সুপারিশ করে পাঠানো ক্রয় প্রস্তাবটি 2 দফায় ফেরত পাঠিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, কিন্তু পিছু হটেনি BBS। খোঁজ নিয়ে দেখা যায়, কারো কোনো স্বাক্ষর ছাড়াই দরপত্রের সংশোধনী এনে অনুমোদনহীন ক্লাউড কন্ট্রোলিং অন্তর্ভুক্ত করে ফেয়ার ইলেকট্রনিক্সকে সুপারিশ করতে যাচ্ছে BBS, যেখানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর আপত্তি থাকলেও তাতে কর্ণপাত করেনি সংস্থাটি। ওখানে যেভাবে লেখা ছিল, ওই লেখাটা কিছুটা পরিবর্তিত মনে হয়েছে আমার কাছে যখন এই বিজ্ঞাপনে যায়। আর বিজ্ঞাপনে যাওয়ার যে চিঠি, সেটা তো কোনো স্বাক্ষর নেই কারো। মূলত বিশেষ সফটওয়্যার MDM নিজেদের সার্ভারে স্থাপনের সক্ষমতা নেই BBS এর, যে কারণেই আনা হয়েছে সংশোধনী। এমনকি পুনরায় করা দরপত্রটিতে অনুমোদন দেয়নি টেকনিক্যাল কমিটিও। এরপরও BBS এর দাবি, সবই হচ্ছে নিয়ম মেনেই। তাহলে ভেরি করছে কেন? কোয়ালিটির জন্য। এই সেন্সাসের জন্য যে 550 কোটি টাকার আমরা বলছি ট্যাব কিনবো, তাহলে রিইউজ হচ্ছে। BBS এর সামনে ছোট সার্ভে হবে, আমাদের এই সার্ভের ট্যাবগুলো সরাসরি সার্ভেগুলো দিয়ে করবো আমরা। এখন আর কোনো যে প্রিন্টেড প্রশ্ন দিয়ে আমরা সার্ভে করবো না। কস্ট আসলে মিনিমাইজ করা হয়েছে এখানে। ফেয়ার ইলেকট্রনিক্সের কাছ থেকে 2 গিগাবাইট র্যাম ও 32 গিগাবাইট রম কনফিগারেশনের ট্যাব কিনতে চায় BBS, অথচ এর চেয়েও 115 কোটি টাকা কম দামে আরেকটি প্রতিষ্ঠান দিতে চায় 4 গিগাবাইট র্যাম ও 64 গিগাবাইট রম কনফিগারেশনের ট্যাব। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সহজেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী। সকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে 2020-21 কর বছরের জন্য 141 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দেয়া হয়। মিডিয়া ক্যাটাগরিতে অন্যান্যদের সঙ্গে সেরা করদাতার পুরস্কার পেয়েছে সময় টেলিভিশনও। প্রতি বছরই সারা দেশ থেকে সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করে তাদের পুরস্কার দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এবারও কর দিতে উৎসাহ দিতে ব্যক্তি পর্যায়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সহ 75 জন, সময় মিডিয়া লিমিটেড, ইউনিলিভার, গ্রামীণ ফোন সহ 54 কোম্পানিকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দিল রাজস্ব বোর্ড। ব্যবসায়ী ক্যাটাগরিতে বরাবরের মতো এবারও সেরা করদাতা হাজী কাউস মিয়া। করদাতাদেরকে এইভাবে সম্মান করলে
তাহলে দেশে আরও করদাতা বাড়বে। দেশপ্রেম থেকেই মনে হয় দেশ থেকে যেটা আর্ন করে তার উপর ট্যাক্স প্রদান করার দায়িত্ব। ব্যবসা বাণিজ্যের খরচ কমাতে অগ্রিম আয়কর, এআইটি কমানো সহ মাঠ পর্যায়ে কর কর্মকর্তাদের হয়রানি বন্ধের আহ্বান জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি। একটি স্বচ্ছ সেবামূলক কর ব্যবস্থার মাধ্যমে করদাতাদের সচেতন করে তোলা, মাঠ পর্যায়ে কর কর্মকর্তাদের হয়রানি হ্রাস প্রভৃতি বিষয়গুলি প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। ব্যক্তি শ্রেণীর করদাতা বাড়ানো গেলে কর আহরণ বাড়বে বলে মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। দেশের উন্নয়নে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান অর্থমন্ত্রী। একটু একটু করে অংশগ্রহণ করে হলো আমরা জাতিকে সোনার বাংলাদেশ হিসেবে প্রস্তুত করি। সহজে স্বাচ্ছন্দ্যে কর প্রদান করতে পারেন, সেই জন্য যা যা কার্যক্রম গ্রহণ করা। আমাদের কমিটমেন্ট রয়েছে করদাতাদের কর প্রদান সহজীকরণ, স্বচ্ছন্দ দেওয়া। 2006 সাল থেকে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ে যোগ্য করদাতাদের মধ্য থেকে বাছাই করে ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। টি-20তে হোয়াইট ওয়াশের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা, তাই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই সমান গুরুত্ব দিচ্ছে মুমিনুলের দল। অভিজ্ঞতার পাশাপাশি প্রথমবারের মতো ডাক পাওয়া দলের দুই নতুন ক্রিকেটার রাজা ও জয়ের প্রত্যাশা সুযোগ পেলে দেবেন নিজেদের সেরাটা। এদিকে বাংলাদেশের আগে অনুশীলন করেছে পাকিস্তান দল। ঢাকার মতো চট্টগ্রামে এদিন পতাকা উড়িয়ে অনুশীলন করতে দেখা যায়নি বাবর আজমদের। আর একদিন পরেই চট্টগ্রামের মাটিতে গড়াবে বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তাই সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত পাকিস্তানি ক্রিকেটাররা। ঢাকার মতো অবশ্য এদিন পতাকা উড়িয়ে অনুশীলন করেনি বাবর আজমরা, তবে নেটে ব্যাটিং, বোলিংটা ভালোভাবেই ঝাড়িয়ে নিয়েছেন তারা। পাশাপাশি বাড়তি মনোযোগ দিয়েছেন ফিল্ডিংয়েও। পাকিস্তানের মতো সকালে অনুশীলন না করলেও এদিন ব্যাট বল হাতে দুপুরে মাঠে নেমে পড়ে বাংলাদেশ দল। সবার আগে দেখা মিলেছে মুশফিকের। টি-20তে তাকে বাদ দেয়ায় যে আক্ষেপ ছিল মনে, তা ঘোচাতে চান টেস্টে, আর এজন্য আগেভাগেই মাঠে হাজির মিস্টার ডিপেন্ডেবল। এদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই বাড়তি মনোযোগ ছিল মুমিনুল বাহিনীর। যদিও সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না তারা, তাই তরুণদের নিয়ে গড়া দলটাই এখন ভরসা। এদিকে ডাক পাওয়া নতুন ক্রিকেটাররাও দিতে চান তার প্রতিদান। বড়দের কাছ থেকে পাওয়া উৎসাহ নিয়েই ভালো করতে চান টেস্টে। আমি জাতীয় লিগে কয়েকটা ইনিংস ভালো খেলেছি এবং আমার কনফিডেন্স এখন অনেক ভালো আছে। তেমন কোনো স্পেসিফিক প্ল্যান নেই, জাস্ট আমি আমার নর্মাল ব্যাটিংটা করার চেষ্টা করবো সুযোগ পেলে। বড় ভাইদের কাছ থেকে আমাদের এগুলো ইন্সপায়ার হওয়া, আমাদের সিলেটে যেমন রাহিব ভাই, ইবাদ ভাই, খালেদ ভাই, ওদের থেকে মানে ইন্সপায়ার হওয়া, মোটিভেট পাইছে অনেক কিছু। লং টার্ম এক রিদমে বোলিং করতে পারি, দিন শেষে দিনের শুরুতে যেরকম যে পেসে বল করতে পারি, দিন শেষে আলহামদুলিল্লাহ তার চেয়ে একটু বেশি ভালো বোলিং করতে পারি। শুক্রবার চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফারজানা মুমু, সময় সংবাদ।